পরিস্থিতি এখন অনেকটাই উত্তপ্ত। তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মার দাবি, প্রতিবেশী রাষ্ট্র থেকে অনুপ্রবেশের ফলে রাজ্যের সামাজিক, অর্থনৈতিক এবং নিরাপত্তার ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই রাজ্যে অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদের দ্রুত পুশব্যাক করতে হবে। এদিকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলছেন, ত্রিপুরা ইজ নো লঙ্গার এ সেফ জোন ফর ইনফিল্ট্রেটার্স। অনুপ্রবেশকারীদের জন্য ত্রিপুরা আর মোটেও নিরাপদ স্থান নয়। সীমান্ত এলাকায় বিএসএফ সহ নিরাপত্তা বাহিনীর পুরোপুরি সতর্ক রয়েছে ও উচ্চ মাত্রায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, গত 3 মাসে অনুপ্রবেশের ঘটনা আগের তুলনায় অনেকটাই কমেছে। রাজ্য সরকার বলছে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিরোধীরা বলছে এটা রাজনৈতিক নাটক। বিশেষজ্ঞরা বলছেন তিপ্রামথা জনজাতি ভোটারদের কাছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং জাতিগত সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। অনুপ্রবেশ ইস্যুতে দাবি জোরদার করে তারা জনজাতিদের রক্ষক হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে। তবে এই ইস্যুতে অনেকেই অবৈধ অনুপ্রবেশ বলতে প্রায়শই বাংলাদেশি শব্দ ব্যবহার করেন, যা স্থানীয় বাঙালিদের একাংশের কাছে এক ধরনের সাংকেতিক ইঙ্গিত। তারা নিজেদের বৈধ ভারতীয় নাগরিক হয়েও সন্দেহের চোখে দেখার অভিযোগ তুলছেন। তাই এই প্রেক্ষাপটে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলো কি অবস্থান নিচ্ছে তা জানা প্রয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। অনুপ্রবেশকারী ইস্যুতে আজ আমার সঙ্গে আছেন আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার চমাতিয়া। ওনার কাছে আমরা জানবো এই ব্যাপারে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কি এবং তাদের সমাধানের রূপরেখা কেমন। স্বাগত শব্দবাবু আপনাকে আজ অনুষ্ঠানে। নমস্কার শব্দবাবু, আপনার দল কংগ্রেস ত্রিপুরায় অনুপ্রবেশের বিষয়টিকে কিভাবে দেখে? ত্রিপুরায় অনুপ্রবেশকারী কারা? এটা কি কেবল আইন শৃঙ্খলার বিষয় নাকি মানবিক দৃষ্টিভঙ্গিরও প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন? দেখুন, অনুপ্রবেশকারী বলতে যারা বাংলাদেশ, পূর্ব পাকিস্তান তৎকালীন বাংলাদেশ, আফগানিস্তান, এইসব দেশ থেকে যারা এই রাজ্যে বা এই দেশে প্রবেশ করেছেন তারাই কিন্তু অনুপ্রবেশকারী। এখানে একটা কথা বলতে হয় যে ইন্দিরা মুজিবের যে চুক্তি 1971 সাল, 1971 সাল পর্যন্ত যারা এই ভারতে প্রবেশ করেছেন তারাই কিন্তু ভারতের নাগরিক। আচ্ছা, 1971 সালের কত তারিখ অব্দি? 25 মার্চ। 25শে মার্চ অব্দি। আচ্ছা, এটা নিয়ে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে এটা নিয়ে জোরদার আন্দোলন হয়েছিল। এখনই নতুন করে আন্দোলন হয়নি, এর আগেও হয়েছিল। এখন আমার খেয়াল আছে, আমি ছাত্র নেতা ছিলাম, তারপরে যুব সমিতি ছিলাম। যুব সমিতির সময় সেইভাবে আন্দোলন হয়েছে, হয়নি তা নয়, টিউজিএস এর সময়। কিন্তু যেভাবেই হোক এটা মানে সেইভাবে জোরদার আন্দোলন হয়নি, অস্বীকার করার কোনো উপায় নেই। কি দাবি ছিল তখন আপনাদের শব্দবাবু? বিদেশি বিতরণ। বিদেশি বিতরণ মানে এখন যে দাবিটা উঠছে তখন একই রকম দাবি ছিল, বিদেশি বিতরণ। কিন্তু এখানে বিদেশি চিহ্নিত কিভাবে, মানে তৎকালীন সময় কিভাবে চিহ্নিতকরণ হয়েছিল, আজ কিভাবে চিহ্নিতকরণ হচ্ছে? এখনো চিহ্নিতকরণ কিভাবে হয়েছে এটা সরকারের ব্যাপার। না, আপনারা কি দাবি করেছিলেন? আমরা 1971 সালের দাবি করেছি। আচ্ছা, 1971-এর 25শে মার্চের পরে যারা এসছে তাদেরকে আপনারা বিদেশি বলেছেন। ওকে। এখন এখানে জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের মানুষ হতে পারে, বিভিন্ন ধর্মের লোক হইতে পারে। একদম খুব গুরুত্বপূর্ণ কথা। এখানে কিন্তু এখানে কোন বাঙালি সম্প্রদায়ের লোক নয়, বাঙালি অবাঙালি জাতি উপজাতি উভয় অংশের মানুষ, বিভিন্ন ধরনের যারা বসবাস করেন বিভিন্ন বিদেশে, যারা বিভিন্ন ধর্মাবলম্বী বিদেশে বসবাস করেন, তারা যদি রাজ্যে বা ভারতবর্ষে প্রবেশ করে তারাই বিদেশি। এখানে একটা কথা বলতে হয়, আমি সেদিনে দেখলাম গত 7 তারিখে আগরতলা শহরে বিদেশি চিহ্নিতকরণ ব্যাপার নিয়ে একটা নন পলিটিক্যালি নন রিলিজিয়াস একটা র্যালি হয়েছে। একদম ভালো কথা, আমিও সমর্থন করি না তা না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে
ত্রিপুরা মথার 2018 সালে মাধববাড়ির ঘটনা নিশ্চয়ই মনে আছে। তখন সিএ ছিল না, তখন সিএবি ছিল। সেই সিএবি বিরোধিতা করে ওরা কিন্তু সেদিন আন্দোলন করেছিল, এখানে গুলিও হয়েছে। তারপরে ভারত সরকার সিএ করেছে এবং লাগুও করেছে। এখন আমার একটা প্রশ্ন, ত্রিপুরা মথা বা যিনি এই আন্দোলনটা করছেন তাদের কাছে আমার প্রশ্ন, কাট অফ ইয়ার কোনটা? 1971 সালকে কাট অফ ইয়ার হিসেবে আপনারা আন্দোলন করছে, নাকি 2014 সালের 31শে ডিসেম্বর এটাকে করছেন? এটাকে ক্লিয়ারিফিকেশন করার দরকার। রাজ্যের সাধারণ মানুষ, আজকে যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদেরকে আমার মনে হয় ভুল ব্যাখ্যা করছেন। বিদেশি বিতরণ কোন কাটবিয়ারটা, কোন সালটাকে, এটা জানার দরকার। না, এখানে আমি উল্লেখ করতে চাইবো, আপনি যে ইনসিডেন্টের কথা বলছিলেন, মাধববাড়ির কথা, সিএবি ছিল তখন, এটা 2018 বোধহয় নয়, খুব সম্ভবত 2019 সালের জানুয়ারি মাসের 8 তারিখের ঘটনা। ওকে, তৎকালীন সময় ত্রিপুরা মথা রাজনৈতিক দল ছিল না, খুব সম্ভবত সংগঠন ছিল, এবং সেটাতে ওনারা বিরোধিতা করেছিল। এবং আপনি যেটা বলছেন যে ত্রিপুরা মথা এখন যে কাট অফ ইয়ারটা কোনটা সেটা আপনারা জানেন না। ত্রিপুরা মথার বিধায়ক তথা মন্ত্রী অনিমেষ দেববর্মা যখন রাজ্যপালের কাছে স্মারকলিপি তুলে দিতে যান, তখন বেরিয়ে উনি সাংবাদিকদের মুখোমুখি বলেছিলেন কাট অফ ইয়ার 1971 24 মার্চ, এইটা ডেটটাকে ওনারা ধরেছেন। তার আগে যারা ভারতবর্ষে এসছে, ত্রিপুরাতে এসছে, উনি বলছিলেন ওনার বক্তব্য অনুযায়ী যে ধরে নেওয়া হয়েছে যে ওনারা সবাই যে কোনো জাতিগোষ্ঠীরই হোক, বাঙালি হোক, ত্রিপ্রাসা হোক কিংবা মণিপুরী হোক, অন্যান্য জাতিগোষ্ঠী, ওরা ত্রিপুরা বা ভারতের নাগরিক। এবং 6,09,000 শরণার্থীর কথা উনি মেনশন করেছেন, রিফিউজি। এরপর যারা এসছেন, এর বাইরে যারা এসছেন, ওনাদের অনুপ্রবেশকারী বা অবৈধ অভিবাসী হিসেবে ওনারা চিহ্নিতকরণ করছেন। এবং এটার সঙ্গে কিন্তু ওনাদের ত্রিপুরা মথার অন্যান্য যে বিধায়ক বা ইভেন যিনি সবচেয়ে বেশি এই ব্যাপার নিয়ে আন্দোলন করছেন, দাবি তুলছেন, রঞ্জিত দেববর্মা, ওনার বক্তব্য কিন্তু আমরা একটু পার্থক্য খুঁজে পাচ্ছি। কাট অফ ইয়ার কিন্তু এখানে স্পষ্ট নয়। আপনাদের কি অবস্থা? না, আমরা তো এটাই চাইছি। আমরা সিএ বিরোধিতা করেছি, সারা ভারতবর্ষের সিএ লাগু করার জন্য যিনি চাইছেন, আমাদের রাহুল গান্ধী এটাকে বিরোধিতা করছে, কংগ্রেস বিরোধিতা করছে। আমরা চাইছি ত্রিপুরার যে 1971 সালে 25শে মার্চ এটাকেই কাট অফ ইয়ার হিসাবে চিহ্নিত করা হোক, এটাই আমরা চাইছি। এখন ব্যাপারটা হচ্ছে, অনিমেষ বাবু কি বলেছেন রাজ্যপালের কাছে, আমি একটা প্রশ্ন করতে চাই। 71 সালকে বৃত্তি বছর ধরে যদি তারা এখানে মেমোরেন্ডাম দিয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকার সিএ যেটা করেছে 2014 31 ডিসেম্বর, এটা সম্পর্কে ওনার বক্তব্য কি, ওনার মন্তব্য কি বলতে চান উনি? তো এটা ক্লিয়ারিফিকেশন হওয়ার দরকার। কারণ একটা রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে, চিহ্নিতকরণ এটা কিন্তু রাজনৈতিক দলের কাজ নয়। একদম, চিহ্নিতকরণ কে করবে? প্রশাসন করবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আছে, স্বরাষ্ট্র দপ্তরের প্রশাসন আছে, তারা খুব চিহ্নিতকরণ করবে। তারা দরকার হলে টাস্ক ফোর্স গঠন করে বিভিন্ন রকম যা যা করণীয়, যতটুকু দরকার সেটা ওরা গঠন করে ওরা চিহ্নিত করবে। এখন আমাকেও চিহ্নিত করতে, আপনাকেও চিহ্নিত করতে, আমি যদি বিদেশি হয়ে থাকি, এটা তো কিন্তু এই চিহ্নিতকরণের প্রশ্নটা উঠছে, আপনাদের কাছে কি অভিযোগ রয়েছে? চিহ্নিতকরণ নিয়ে ত্রিপুরা মথা তো বলছে যে এটা তো অবশ্যই প্রশাসন করবে। আপনাদের কাছে কি অভিযোগ রয়েছে? চিহ্নিতকরণ নিয়ে কোন ধরনের অভিযোগ আপনাদের কাছে আছে? চিহ্নিতকরণ নিয়ে অভিযোগ বলতে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দেখি যে ওনাদের দলের কিছু লোক বিভিন্ন, এটা দু একটা জায়গাতে দেখলাম আমি যে এটা করেছে।
এটা পুলিশ হয়তো সাথে সাথে সেখানে হস্তক্ষেপ করেছে, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইভাবে আন্দোলন করার পর আপনারা চিহ্নিতকরণ করতে গিয়ে প্রশাসন আপনাদেরকে কতটুকু সাহায্য করেছে, এক। দ্বিতীয়ত এখন পর্যন্ত আপনারা যে আন্দোলন করছেন কতজনকে চিহ্নিত করতে পেরেছেন? প্রশাসনের কাছে আমরা প্রশ্ন করব নাকি দলের কাছে প্রশ্ন করব? এটা নিয়ে একটা দ্বিধা বিভক্ত না। তো প্রশাসন এখন পর্যন্ত কোনো বক্তব্য রাখছে না, এরকম টাস্ক ফোর্স গঠন করছে না, এরকম ভাবে চিহ্নিতকরণের জন্য কোনো পদক্ষেপ আমরা দেখিনি। আমার মনে হয় মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছেন, সেটা নিয়ে তো আমরা এটাকে সঠিক বলে মন্তব্য করতে পারি না। না, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে এই মুহূর্তে অনুপ্রবেশকারী তো অবশ্যই সংখ্যা অনেকটাই কমে এসছে এবং যারা অনুপ্রবেশ করছে এটা কন্টিনিউয়াস প্রসেস, তাদেরকে আটক করা হচ্ছে এবং আইন মেনে যা যা করার তা করা হচ্ছে, ডিপোর্ট করা হোক বা পুশব্যাক করা হোক, যেটাই করা হোক আইন মেনে করা হচ্ছে। একটা ব্যাপার হচ্ছে আমরা পত্রপত্রিকায় দেখি, সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কাছে আমরা দেখি কি বলে রেলওয়ে স্টেশনে এতজনকে পাওয়া গেছে বাংলাদেশে, এই রেলওয়ে স্টেশনে এতজন রোহিঙ্গিয়া পাওয়া গেছে। পাওয়ার পরে তাদেরকে পোস্টব্যাক করা হয়েছে, সেটা কিন্তু আসলে খবরে কিন্তু প্রকাশ করেনি কোন ইলেকট্রনিক মিডিয়া, কোন পত্র পত্রিকায় আমরা কিন্তু দেখতে পাইনি। তো আমরা কিভাবে জানবো ওদেরকে পোস্টব্যাক করেছে? তো আমার দরকার জনসমক্ষে নিয়ে আসার দরকার প্রশাসন, যে এতজন রোহিঙ্গিয়া বা বাংলাদেশিকে পোস্টব্যাক করা হয়েছে। ওকে, শব্দকুমার জমাতি আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান, উনি বলছেন যে প্রশাসনের উচিত কতজনকে পুশব্যাক করা হয়েছে, কতজনকে আটক করা হয়েছে, সেই যে পরিসংখ্যান তা জনসমক্ষে নিয়ে আসা উচিত। এখন শব্দবাবু, এই ইস্যুতে ধর্ম ও জাতিগত বিভাজনের রাজনীতি করা হচ্ছে বলে অনেকেই দাবি করছেন, কংগ্রেস কি মনে করে এবং এই বিষয়ে কংগ্রেসের কি অবস্থা? না, দেখুন, একটা পলিটিক্যাল পার্টি কোন আন্দোলন করতেই পারে, কিন্তু সেই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে হওয়া দরকার। এবং আমাদের দেশ ডেমোক্রেসি দেশ, এই দেশে যে কোনো রাজনৈতিক দল আন্দোলন করতে পারে, কিন্তু এইটাকে অন্যভাবে ধর্মীয় ব্যাপার বা সংখ্যার সম্প্রদায় ব্যাপার এইভাবে নেওয়াটা উচিত হবে না। আচ্ছা, আমার মনে হয় আমাদের কংগ্রেস দল এটাকে কোনোদিন বিশ্বাস করে না। আমরা জাতি গোষ্ঠী, বিভিন্ন সম্প্রদায়ের লোক, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মীয় লোকদের নিয়ে আমাদের এই ভারতবর্ষ, কাজে এখানে এই ডেমোক্রেসি কান্ট্রিতে প্রত্যেকটা মানুষের অধিকার আছে বলে আমরা আন্দোলন করতে পারি। তো আমার দৃষ্টিভঙ্গিতে ছোট্ট একটা কথা বলবো, যদিও এই প্রসঙ্গ না, যে 2021 সালে ত্রিপুরামথা নামক এডিসি দখল করেছিল। আমার মনে হয় না এই রাজ্যের এডিসি ভেতরে যারা বসবাস করেন আদিবাসী সম্প্রদায়ের লোকেরা, তারা কিন্তু সন্তুষ্ট না। কেন সন্তুষ্ট না? ত্রিপুরামথা যে প্রতিশ্রুতি দিয়েছিল আদিবাসী সম্প্রদায়ের কাছে, সেই প্রতিশ্রুতি কিন্তু একটিও পালন হয়নি। আমার মনে হয় এই প্রতিশ্রুতিটা তারা যেখানে রাখতে পারেনি, এটাকে ডাইভার্ট করার জন্য এই ইলিগাল ইমিগ্রেন্ট ইস্যুটাকে সামনে নিয়ে তারা আসছে এবং মানুষের দৃষ্টিভঙ্গিটাকে ডাইভার্ট করার জন্য আমার মনে হয়। ওকে, আপনি বলছেন মানুষের দৃষ্টিভঙ্গি ডাইভার্ট করার জন্য বা রাজনৈতিক কৌশল, এটা মানুষকে, যেটা অনেকেই বিশেষজ্ঞরা বলছেন যে জনজাতিদের রক্ষক হিসেবে নিজেদেরকে তুলে ধরার যে একটা প্রয়াস, সেখানে তাদের মধ্যে জনপ্রিয়তা দখল করার, সেটাই অনেকেই বলছেন যে ইস্যু এটা তৈরি করা হচ্ছে এই মুহূর্তে ডিসি নির্বাচনের আগে। এখন আমি সেই বিষয়টাতে আসবো শব্দবাবু, তবে একটা জিনিস একটু আপনার কাছে জানতে ইচ্ছে করে, যে এই যে ত্রিপুরামথা দাবি করছে, বা আপনি বললেন যে টিউজিএস যখন ছিল আপনারাও বিদেশি বিতরণের দাবি তুলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বারবার বলা হয় যে যারা অনুপ্রবেশকারী, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে হোক, অর্থ সংকটে হোক, মানবিক আশ্রয়ের জন্য হোক, যারা বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষ, শুধু বাঙালি নয়, সেখানে আপনি শুরু তো বলছিলেন বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষ প্রতিবেশী যে রাষ্ট্র, সেই রাষ্ট্র থেকে আমাদের এখানে আশ্রয় নিয়েছেন এবং তাদের জন্য যে বাকিদের সামাজিক, অর্থনৈতিক এবং মানে বিভিন্ন যে জমির অধিকার,
এইসব কিছু নষ্ট হয়েছে বা বিভিন্ন অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে কোন তথ্য প্রমাণ কি আছে? মানে এটা কি প্রমাণ করা যাবে যে তথ্য প্রমাণ বলতে দেখুন, এটা বাস্তব, এটা সত্য ঘটনা যে ত্রিপুরায় আদিবাসী যারা সম্প্রদায়ের জনসংখ্যাই কিন্তু বেশি ছিল। অস্বীকার করার তো উপায় নেই। এটা তো আমার তথ্য নয়, এটা সরকারের তথ্য অনুযায়ী আমরা দেখি যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রত্যেক বছরে বা সেন্সাসের পরে আমরা দেখি এটা বাড়তেই থাকে। অথচ আদিবাসী সম্প্রদায়ের মানুষের লোকসংখ্যা কিন্তু কমতে আছে। এখানে জিওগ্রাফিক্যালি চেঞ্জ হচ্ছে, ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে। এখন ত্রিপুরা রাজ্যে যে হারে মানে বিদেশি আশ্রয় নিয়েছেন, অস্বীকার করার কোন আমি হয়তো প্রমাণ দিতে পারবো না, কিন্তু আশ্রয় নিয়েছে এটা তো অস্বীকার করার উপায় নেই। এটা তো অস্বীকার করবেন। সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় যেভাবে বাড়িঘর হয়েছে, যে মানুষ হয়েছে, ওরা কোত্থেকে আসছে? নিশ্চয়ই পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আসছে। ওকে, এখন তাহলে প্রশ্নটা সেই জায়গাতেই আসে, আপনি যখন স্বীকার করছেন যে অনুপ্রবেশকারী বা পার্শ্ববর্তী রাষ্ট্রের অনেক নাগরিকরাই এখন এখানে আছেন, সেই বিষয়ে যদি আমরা তাহলে বলি, তাহলে এখানে কিন্তু আরো কিছু প্রশ্ন উঠে আসে। কি উঠে আসে? বিজেপি কিন্তু অভিযোগ করছে যে কংগ্রেসের শাসনকালেই অনুপ্রবেশ সবচেয়ে বেশি ঘটেছে। কংগ্রেস যখন কেন্দ্র সরকারে ছিল, কংগ্রেস সরকার যখন ত্রিপুরায় ক্ষমতা ছিল, তখন হাজার হাজার অবৈধ অনুপ্রবেশকারী প্রবেশ করেছে বলে অভিযোগ রয়েছে। আপনি কি তা স্বীকার করছেন, নাকি তার দায় পুরোপুরি অন্যান্য রাজনৈতিক মানে দলের উপর চাপাবে? এটাকে ঠিক এইভাবে বলাটা ঠিক হবে না। তখন এটা পাকিস্তান একটা যুদ্ধের কারণে এই রাজ্যে মানে অনুপ্রবেশ করেছে, এটা মানবিকের কারণে। সেই দিন ভারতবর্ষ ত্রিপুরা রাজ্যের একটা অংশ হিসাবে, যেহেতু পাশাপাশি একটা রাষ্ট্রের একটা ছোট একটা রাজ্য, এখানে অনুপ্রবেশ করেছে শরণার্থী হিসাবে। অস্বীকার করার কোনো উপায় নেই। এই শরৎকে মানবিকতার কারণে কিন্তু রাখা হয়েছে। মানবিকতার কারণ একটা মানুষ যখন নিরাশ্রয় হবে, কি বলে এটা একটা বিপদে পড়ে আছে, এটা তাকে নিশ্চয়ই যতটুকু পারি আমরা তাকে সাহায্য করার দরকার। এই হিসাবে অন্য রাষ্ট্র থেকে এখানে আসছেন, অস্বীকার করার কোনো নেই। হাজার লক্ষ মানুষ এসছে, লোক এসছে, তাদেরকে আশ্রয় দিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে একটা চুক্তি হয়েছে, 71 সালে 25শে মার্চ পর্যন্ত যারা এসছে তারাই থাকবে ভারতবর্ষের, বাকি তারপর থেকে যারা এসছেন তারা কিন্তু বিদেশি হিসাবে চিহ্নিত করা হবে। কিন্তু এখানে একটা কথা বলতে হয়, বিজেপি যে প্রশ্নটা তুলছে, যে এলিগেশনটা আনছে, আজকে এটা আমার বক্তব্য নয়। বিধানসভায় যারা কি বলে বিধানসভার প্রতিনিধি হিসাবে যারা গেছেন, তাদের মধ্যে বক্তব্যটা উঠে আসছে যে তুমি বাংলাদেশ থেকে এসছো, অনেক কিছু ফেলে আসছো, অমুক আসছে, অমুক ছিল, নানা ধরনের সম্পত্তি ছিল, তারপরে ফেলে আসছে। তো ওনাদেরই তো সবকিছু। তো যার কারণে না, এখন এই যে যেটা বলা হচ্ছে যে কংগ্রেস আমলে, কংগ্রেস শাসনকালেই সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটেছে। এখন 71-এর কথা যদি বলি আমরা, তাহলে তখন কেন্দ্রেও বা কংগ্রেস সরকার ছিল, আমাদের রাজ্যেও কংগ্রেস সরকার ছিল। তাহলে 71-এর যদি 71-এ 24শে মার্চের পর বা 25শে মার্চের পর যারা এসছে, তাদের যদি আমরা অবৈধ মানে অভিবাসী ধরে থাকি বা অনুপ্রবেশকারী ধরে থাকি, তাহলে তাদের ডিপোর্ট করার জন্য কংগ্রেস আমলে, এখানে 78 অব্দি 77 অব্দি কংগ্রেস ছিল রাজ্যে, এবং এরপরও কংগ্রেস টিউজিএস যারা আপনারা বিদেশি বিতরণ নিয়ে তৎকালীন সময় আপনারা আন্দোলন করেছিলেন, 88 থেকে 92-93 অব্দি কংগ্রেসের টিউজিএস এর সঙ্গে জোট সরকার ছিল। তৎকালীন সময় আপনারা কি ধরনের ভূমিকা নিয়েছিলেন? দেখুন, 1967 সালে যুব সমিতি জন্ম হয়, তখন থেকে কিন্তু এই বিদেশির কথাটা মানে দাবি আসছে। 1968 সালে ট্রাইবাল স্টুডেন্টস ফেডারেশন, বর্তমান ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন, তখন থেকেই বিদেশি বিতরণের সম্পর্কে দাবি উঠে আসছিল আদিবাসীদের মধ্যে। তার আগে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এরকম কোনো রাজনৈতিক দলও ছিল না, কি বলে এরকম সংগঠনও ছিল না, সেরকম বুদ্ধিজীবী মানুষও ছিল না। যার কারণে
তৎকালীন কংগ্রেসের আমলে আসুক আর না আসুক, সেই মানে ডিমান্ড বা দাবি তোলার মতো সেই দিন কোনো পরিবেশ বা পরিস্থিতি ছিল না। আমাদের মধ্যে অশিক্ষিত লোকেরাই সংখ্যা বেশি ছিল। তারপরে যুব সমিতি যখন জন্ম হয় তখন থেকে এই ইস্যুটা মানে প্রকাশ্য মানুষের কাছে আসে, এটা নিয়ে আন্দোলন হয়েছে এবং 1,35,000 মতন ভোটার, যেমন মানিক সরকারের আমলে টিএন সেশন আসছিল সেই দিন, কি বলে ইলেকশন কমিশন, তখনও কিন্তু আন্দোলন হয়েছে। তখন 1,35,000 ভোটার যে আপনি উল্লেখ করলেন সংখ্যাটা, রাধাচরণ বাবু এই সংখ্যাটা বলে গেছেন, একটু বলবেন শব্দবাবু যে সেদিন বিধানসভায় কি হয়েছিল, কেন এই যে সংখ্যাটা, কিভাবে এটা চিহ্নিতকরণ হয়েছিল এবং সেই সংখ্যাটা নিয়ে কি হয়েছে? আসলে সেই দিন ত্রিপুরার যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্ট থেকে যখন টিএন সেশনের কাছে পাঠানো হয় তখনই চিহ্নিতকরণ হয়, কারণ তাদের আই কার্ড মানে বদ্ধ কাগজপত্র না থাকার কারণে কিন্তু এরকম চিহ্নিত হয়েছিল। অস্বীকার করার কোনো মানে অনেকেই মানে ভোটার লিস্টের নাম উঠাতে গেলে তার বদ্ধ একটা কাগজপত্র দরকার, যে সে যে মানে ভারতবর্ষের একজন নাগরিক, অথেন্টিক ডকুমেন্টস, সেই ডকুমেন্টস গুলো না থাকার কারণে কিন্তু 1,35,000 চিহ্নিত হয়েছে সেই দিন, অস্বীকার করার কোনো কথা। কিন্তু এইটাকে আমরা সেই দিনে দাবি করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি এটার নিয়ে কিছু আর হয়নি। আচ্ছা, আপনারা দাবি করেছিলেন তাহলে সেদিন। ওকে, বর্তমান বিজেপি নেতৃত্ব অনেকেই বলছেন যে তারা অনুপ্রবেশ বন্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে, বিএসএফ ও সক্রিয় রয়েছে। তাহলে এখন এই সমস্যা এত প্রকট হচ্ছে কেন বলে মনে করেন? গত 3 মাসে প্রায় 90 জন রোহিঙ্গা ধরা পড়েছে খোয়াই ও ধর্মনগর, সোনামুড়া এইসব বেল্টে। তো এটা কি কেবল সীমান্তের একটা গাফিলতি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে বলে মনে হয়? অন্য কোনো কারণ, নিশ্চয়ই কারণ আছে। শুধু সীমান্ত নয়, এখানে এই যে যারা এসছেন অনেকেই বিধানসভার সদস্য, অনেকেই চাকরি করছেন, ভালো ভালো চাকরি করছেন, আইএস অফিসার, টিসিএস অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেকেই হচ্ছেন। ওরা কিন্তু বদ্ধ কাগজ তৈরি করে নিচ্ছেন। আচ্ছা, এখান থেকে এসে বদ্ধ কাগজপত্র তারা তৈরি করছেন, এখনো চলছে, আগামী দিনেও চলবে। আচ্ছা, এটা কংগ্রেস শাসনকালেও চলেছে, তাহলে এরকমই চলেছে নিশ্চয়ই আমার মনে হয়। আচ্ছা, এখন এটাকে যতক্ষণ পর্যন্ত বন্ধ করা যাবে না, এখানে শুধু বিএসএফ এর মানে বিএসএফ কেই বলা যাবে না, বিএসএফ এর সাথে বিএসএফ একটা বর্ডারে সিকিউরিটি হিসেবে তারা কাজ করছে। এখানে এসে এই রাজ্যে তাদের বদ্ধ কাগজপত্র কে বানিয়ে দিয়েছে? নিশ্চয়ই একটা লুক ছিল, লুক না যদি না থাকে তাহলে সেই বদ্ধ কাগজপত্র পাওয়ার কথা না। আমি হয়তো প্রমাণ দিতে পারবো না, আমার খুব আপন বন্ধু, আমি যখন তেলিয়াগড়ায় পড়াশোনা করতাম, আমার ছোটকালের বাল্য বন্ধু, সে তেলিয়াগড়া এসডিএম এ মুহুরি করত। আমাকে 5টা লোকের নাম এসে দেখালো যে এরা গতকালকে বাংলাদেশ থেকে আসছে, তাদেরকে রেশন কার্ড, আই কার্ড সব করে দিতে লাগবে আমার সামনে। আচ্ছা, তো এইটা সারা ত্রিপুরার যে প্রত্যেকটা জায়গাতে চলছে, প্রত্যেকটা এসডিএম অফিসে এরকম অবদ্ধ যারা আসছে তাদের বদ্ধ কাগজপত্র পেয়ে যাচ্ছে। তো এখানেই মুশকিলটা, প্রশাসন এটাকে ঠিকভাবে যদি কড়াকড়িভাবে যদি এটাকে মানে নজর না রাখে, তাহলে আগামী দিনে আরো বাংলাদেশে এর জন্য শুধু আদিবাসী সম্প্রদায়েরই বিপদ তুলে আনবে না, টোটালি ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে না। এখানে যারা আদি বাঙালি আছেন তাদেরও তো অবস্থা খুব খারাপ। না, সেটাই তাহলে প্রশ্ন এখন এখানে আসছে সদবাবু, যে আপনি যদি বলে থাকেন যে এটা আগে বামফ্রন্ট আমলে হয়েছে, এমন আপনি কংগ্রেস আমলে কোথাও বললেন, তাহলে কংগ্রেস আমলে হচ্ছে, বামফ্রন্ট আমলে হচ্ছে, এই আমলে অনুপ্রবেশ হচ্ছে, তাহলে তো এটা কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে। এর শেষ কোথায়? রাজনৈতিক ভাবে কি এর একটা শেষ দেখার চেষ্টা করবে কোন রাজনৈতিক দল? এটার জন্যই তো বিভিন্ন দাবি উঠছে। ওকে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার জন্যই কিন্তু জাতি উপজাতি উভয় অংশের মানুষ, বিশেষ করে বিদেশি চিহ্নিতকরণ। তাহলে তীব্রমাত্রার দাবি কি এই মুহূর্তে মানে যুক্তিগত দাবি? তাহলে এটা না, আমি অযুক্তি আমি নিশ্চয়ই বলবো না, অযুক্তি আমি বলবো না। ওকে, আমি একজন তীব্রাসা হিসেবে আমি এটাকে অযুক্তি বলবো। এটা আপনি সমর্থন করছেন তাহলে এই দাবিটাকে?
ইলিগাল নিশ্চয়ই আমি সমর্থন করি, যার কারণে তো আমরা আমাদের দাবি তো 1971 সাল না, আমরা তো 1971 সালে এটাকে যদি আমরা সমর্থন করতে ভিত্তি বছর আমরা ধরে নিতে পারি না। ওকে, তাহলে যদি 1971 সালের 24শে মার্চ হচ্ছে তীব্রমাথার দাবি অনুযায়ী, এরপর যারা এসছে তারা অবৈধ অভিবাসী, তাহলে কংগ্রেসও আপনার কথা অনুযায়ী, আপনার যদি এটা আমি বলি আপনি সমর্থন করছেন, তাহলে কংগ্রেসও সমর্থন করছে তীব্রমাথাকে এই ইস্যুতে একই 1971 সালে 24শে মার্চ। নিশ্চয়ই 1971 সালে 24শে মার্চ। কিন্তু আমার কথা হচ্ছে যে তাহলে বিজেপি কোনটা করেছে 2014 সাল, তাহলে এটাকে আপনি বন্ধ করুন, এটাকে বন্ধ করুন 2014 সালের 31 ডিসেম্বর। যেটা সিএএ, সেটা বিজেপি যেটা 2014 সালের 31শে ডিসেম্বর অব্দি বলেছে, তার তো একটা নিয়ম কারণ আছে, তার তো নির্ধারিত কিছু নিয়ম আছে, মানুষকে আবেদন করতে হবে, তারপর সেখানে যারা এসছে এবং বিভিন্ন যে কারণে এখানে এসছেন সবকিছু দেখাতে হবে, সেই সব বিষয় রয়েছে সেখানে। আমার প্রশ্নটা হচ্ছে 1971 সালকে যদি ভিত্তি বছর হিসাবে তারা ধরে নিয়ে কাজ করে বা আন্দোলন করে, তারা বলতে তীব্রমাথা, হ্যাঁ, তাহলে 2014 31 ডিসেম্বরটাকে কেন? ওকে, আপনি বলছেন একই শাসক গোষ্ঠী, মানে শাসক দলে রয়েছে দুজন শরিক দল, তাদের আলাদা আলাদা ভিন্ন মতামত এই বিষয়টাতে। আমরা তার জন্য আমরা দেখলাম কিছুদিন আগে, আমরা এটাও দেখেছি যে তীব্রমাথার বিধায়ক রঞ্জিত বাবু কিন্তু সরকার থেকে বেরিয়ে আসার হুঁশিয়ারিও দিচ্ছিলেন, এবং এটা বারবার এই হুঁশিয়ারি উঠেছে। এখন একটা প্রশ্ন আপনার কাছে বসন্তবাবু, দীর্ঘদিন ধরে বসবাসরত যে অবৈধ অনুপ্রবেশকারীদের কি বৈধতা দেওয়া উচিত, নাকি বিতরণই তাদের একমাত্র উপায় বলে আপনি মনে করেন? ধরুন আমি যদি একটা এক্সাম্পল দিই, আজ কোন একজন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের একজন নাগরিক, যিনি অবৈধভাবে ত্রিপুরায় থাকে, এবং ওনার আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বিভিন্ন বৈধ ডকুমেন্টস তৈরি করে নেওয়া হচ্ছে, ওনার হয়তো এমজিএন রেগাতে নাম আছে, রেশন কার্ডে থাকতে পারে, তাহলে আপনি কি তাকে বৈধ করে রাখবেন নাকি তাকে বিতরণের কথা বলবেন? না, 71 সালের আগে যদি উনি আসেন নিশ্চয়ই সে বদ্ধ হবে। আচ্ছা, পরে যদি আসে তাহলে অবদ্ধ হবে। আচ্ছা, 71 আপনি তাহলে এই চিহ্নিতকরণটা মানে এই চিহ্নিতকরণটাতেই প্রশাসনের কাছে, এটা তো আমি পলিটিক্যাল পার্টির একজন লোক হিসাবে আমি তো চিহ্নিতকরণ করতে পারবো না, এটাকে ভেরিফিকেশন করতে হবে না। এখন মানে তারপরেও একজন ধরুন রাজনৈতিক দলের নেতৃত্ব হিসাবে এই যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারা মনে করেন, বিশেষ করে সীমান্ত ব্যবস্থাপনায় এবং রাজ্যের যে যৌথ উদ্যোগ, কংগ্রেস কি সেই উদ্যোগকে সমর্থন করে কোনোভাবে, যেভাবে যতটুকু যা যা উদ্যোগ নেওয়া হয়েছে? আরো উদ্যোগ নেওয়ার দরকার। কি কি ধরনের নেওয়া দরকার? আরো উদ্যোগ নেওয়ার দরকার, যেমন যেভাবে অবৈধভাবে যারা আসছেন তাদেরকে যেভাবে বৈধ কাগজপত্র করে দিচ্ছে, এইগুলো আইডেন্টিফাই হওয়ার দরকার। একজন প্রশাসনের চেয়ারে বসে সে কিভাবে অবৈধকে বৈধ করতে পারে? তাহলে তো এখানে যারা এসডিএম আছেন, সাব ডিভিশনাল অফিসার, ওইখান থেকেই তো সব বেরিয়ে যাচ্ছে না কাগজপত্র, ওইটাকে আরো স্ট্রিক্টলি মানে মানে কি বলে পরীক্ষা নিরীক্ষা হওয়ার দরকার। সদবাবু, সবচেয়ে বেশি অনুপ্রবেশ, যেটা আমি শুরুতে বলছিলাম যে বিজেপি তো বলছে যে কংগ্রেস আমলে হয়েছে, আপনার কি মনে হয় রাজ্যে সবচেয়ে বেশি অনুপ্রবেশ কার আমলে? না, কংগ্রেসের আমলে হয়, এইরকম হয়নি। তাহলে বাকিটা বামফ্রন্টের আমলে হয়েছে? বামফ্রন্টের আমলে হয়েছে, বামফ্রন্টের আমলে হয়েছে, বামফ্রন্টের আমলে প্রচুর হয়েছে। বামফ্রন্টের সঙ্গে আপনাদের? বামফ্রন্টের আমলও হয়েছে, এখনো হচ্ছে, 2018 সাল থেকেও প্রচুর। আমি কথাটা সবটাই খুলে বলা তা ঠিক হবে না, কারণ এই ইস্যু খুব সেনসিটিভ। আপনি তো জননেতা, আপনার কাছে তো মানুষ আশা করে যে আপনি বলবেন। সেনসিটিভ ইস্যু, আমি যেখানে যাই সারা ত্রিপুরা, যখন বিভিন্ন জায়গায় যাই, আদিবাসী এলাকার কাছাকাছি বিভিন্ন জায়গায় খোলা জায়গা রয়েছে, জঙ্গলের জায়গা রয়েছে, দেখিয়েছে আমাকে ওই যে এই মাত্র 7 মাস হয়েছে, এই মাত্র 6 মাস হয়েছে, এই মাত্র 3 মাস হয়েছে, আসছে তো ভোটার কার্ড নিয়ে যাচ্ছে, আধার কার্ড নিয়ে যাচ্ছে, এমজিএন রেগার কার্ড নিয়ে যাচ্ছে, অস্বীকার করার কোনো উপায় নেই। তাতে কি হয়, তাতে ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ হয়ে যাইতেছে, যার কারণে এইটা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ অবশ্যই দরকার। সরকার এটাকে সঠিকভাবে পদক্ষেপ নিয়ে চিহ্নিতকরণ করা দরকার। ওকে, এখন সরকারের যে মানে এই ব্যাপারে অনুপ্রবেশের ব্যাপারে কেন্দ্রের যে 4 স্তরীয় যে কাঠামো, ডিটেকশন, অ্যাডজুডিকেশন এবং ডিটেনশন, তারপর ডিপোর্টেশন, আপনারা কি সেটাকে চালু করা সমর্থন করেন?
না না, সরকার কিভাবে তাদেরকে ডিটেনশন করবে, ডিটেনশন ক্যাম্পে কিভাবে নেবে, এটা তো একটা তাদের প্রশাসনিক ব্যাপার। না, আপনি তো বলছেন সরকার, এটা সরকারের ব্যাপার, প্রশাসনের ব্যাপার, কিন্তু সরকার বা প্রশাসন তো যদি এই উদ্যোগ নেয়, যেটা আসামে যেটা চলছে এখন, সেরকম ভাবে যদি দেখুন আসামে যেভাবে চলছে, আসামে যেভাবে আজকে হিমন্ত বিশ্ব শর্মা যে বক্তব্য আসছেন, এটা তো ঠিক না। বাংলা ভাষাভাষী হলে বাংলা, আমি সেই বিষয়ে আসছি, বাংলার বিষয়টাতে আলাদা করে আসছি। আমি শুধু অনুপ্রবেশকারীর ইস্যুতে আপনারা কি এটা সমর্থন করেন? কংগ্রেস এই বিষয়ে কি অবস্থান? ডিটেনশন ক্যাম্পে কাকে নিতে হবে এটার জন্য আরো কি বলে ইনকোয়ারি হওয়া দরকার। যে কোনো লোকে আপনি ডিটেনশন ক্যাম্পে নিতে পারে না। ওকে, দিল্লিতে আমি দেখলাম, দিল্লিতে একটা ঘটনা দেখলাম, মানে যেভাবে হেনস্থা করলো পুলিশ তাকে, অথচ ইন্ডিয়ান, তাকে সাংঘাতিকভাবে হেনস্থা কোনো বৈধ নাগরিক যেন হেনস্থার শিকার না হয়, সেটাই সবাই চাইছে। কিন্তু আপনাদের কাছে মানে এই 4 স্তরীয় যে কাঠামো কেন্দ্র সরকারের, এই 4 স্তরীয় কাঠামোর বাইরে কি আপনাদের কাছে কোনো ধরনের প্রপোজাল আছে কিনা? কংগ্রেসের কাছে কংগ্রেস যদি ক্ষমতায় থাকতো তাহলে কি করতো? না, কংগ্রেস ক্ষমতায় যখন আসবে তখন আরো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আরো কি দরকার, এটা নিশ্চয়ই আমাদের মধ্যে আলোচনা হয়ে এটা করা দরকার। ওকে, সদব, একটু আমরা অন্যদিকে আসি এবার। এই যে আপনি কিছুক্ষণ আগে বাঙালির কথা বলছিলেন, গোটা দেশেই একটা বাঙালি বিদ্বেষের হাওয়া উঠছে, এবং এই বাঙালি বিদ্বেষ কেন, বিশেষ করে আসামে আমরা দেখলাম, আপনি কিছুক্ষণ আগে হিমন্ত বিশ্ব শর্মার কথা বলছিলেন। এখন এটার পেছনে কি কারণ আছে বলে মনে করেন? আপনি একজন জনজাতি নেতৃত্ব, আমাদের রাজ্যে জাতি উপজাতি বা জনজাতি একসঙ্গে বহু বছর, যুগের পর যুগ ধরে, স্বাধীনতার পর থেকে বা 1949-এর ভারতভুক্ত হওয়ার পর থেকে ত্রিপুরায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। কিন্তু এই মুহূর্তে এই জায়গাটাতে আপনার কি মনে হয়, এই বিদ্বেষটা তৈরি হওয়ার পেছনে কি কারণ? এটার পেছনে একটা ব্যাপার হচ্ছে কি, যারা আদি ভূমিপুত্র তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। আচ্ছা, তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে বিভিন্ন জায়গায়, লেখাপড়াই বলুন, আপনি বলুন না আমাদের ত্রিপুরা রাজ্যে এই ভূমিপুত্র কথাটা নিয়েও তো একটা বিতর্ক আছে। ভূমিপুত্র কারা? আদি বলতে আদি ভূমিপুত্র কারা বলা হচ্ছে যে এই যে ত্রিপুরা বা ইতিহাসবিদরা অনেক এটার যদি তর্ক বিতর্ক হয়, অনেক ব্যাপার চলবে। এটাকে আমি আর বলতে চাই না। আমি শুধু বলবো এখানকার যারা কংগ্রেসে কি তাহলে মনে করেন যে আদি ভূমিপুত্র ইন্ডিজিনাস পিপল যারা আদিবাসী যারা, তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। আচ্ছা, বিদেশি যারা আসছেন, মানে অবৈধভাবে যারা আসছেন, তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু অরিজিনালি যারা এখানকার ভূমিপুত্র তারা কিন্তু পাচ্ছে না। আপনি বলুন, এডিসি 1984 সাল থেকে আরম্ভ হলো, আজকে পর্যন্ত 100টা স্কুল বন্ধ, মানে একজন টিচার, রাস্তা নেই, পানীয় জল নেই। আপনারা জানেন 2 দিন পর পর রাস্তার উপর আন্দোলন হচ্ছে জলের কারণে। কেন? আগরতলা শহরে তো জলের জন্য। তারপরে এটা যদি বলি, কিন্তু তুলনামূলক আগরতলা তো স্বর্গরাজ্য। যদি আমি 18 মোড়ার কথা বলি, যদি আমি লংতরাই মোড়ার কথা বলি, যদি আমি সাগানটাঙ্গার কথা বলি, আমি যদি সাবনের কথা বলি, আপনি বলছেন ওইখানে যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু শিক্ষা দীক্ষায়, মানে কি বলে, সমস্ত দিক থেকে তারা কিন্তু ডিপ্রাইভ। যার কারণে আজকে এই কথাটা উঠছে যে বিদেশিরা আসার কারণে আমরা কিন্তু ডিপ্রাইভ। ওইটা কিন্তু মেইনটা না। শব্দ, এটা কি একজন রাজনৈতিক জননেতা হিসেবে আপনিও মনে করেন যে শুধু বিদেশি ইস্যুতেই জনজাতিরা বা ত্রিপুরা সারা ডিপ্রাইভ, আর অন্য কোনো ইস্যু নেই ওনাদের? যদি বা ডিপ্রাইভ হয়ে থাকে কোট আনকোট, আমি এটাও বলবো না, পলিটিক্যালি আমাদের আদিবাসী যারা আছেন তাদেরকে যারা কি বলে প্রতিনিধি, তারা কিন্তু দেখাশোনা করছে না। আমি যদি বলি এখন একজন বিধানসভার, ওকে, পয়েন্ট টু বি নোটেড, আপনি যেটা বললেন যে আপনাদের যারা প্রতিনিধি, জনপ্রতিনিধি, ওনাদের যতটুকু করার সেটা ওনারা করছেন না। এটা কি শুধু আপনি এই আমলের কথা বলছেন না বিগত আমল থেকেই চলছে? বিগত আমল থেকেই চলছে। এখন তো নতুন কথা, এটা তো হঠাৎ করে এরকম হয় না, এটা তো দীর্ঘদিন ধরে প্রসেস চলছে, যার কারণে আজকে এই অবস্থা। আজকে কতজন কয়টা কলেজ আছে ট্রাইবাল এরিয়া? না, আমরা যদি দেখি ত্রিপুরা রাজবংশে যারা রাজনীতি করেছেন, ত্রিপুরা রাজবংশের বেশিরভাগ রাজা মহারাজা বা যারা পরে যারা রাজনীতি করেছেন কংগ্রেসের সঙ্গেই ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে তখন
এবং তারপরে যখন টিউজিএস ক্ষমতায় ছিল জোট আমলে, এবং এরপরও বাম আমলে কি হয়েছে? না, কংগ্রেসের আমলের কথা হয়তো আমি এতটুকু আমি বলবো না, কিন্তু জোট আমল থেকে যতটুকু আমি জানি, জোট আমল থেকে ট্রাইবাল এরিয়াগুলোতে ডেভেলপমেন্ট করার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে এবং অনেকেই সচেতন। যুব সমিতির যারা নেতৃত্ব আছে তারা কিন্তু সচেতন। আচ্ছা, তারা কিন্তু এরকম এই মানসিকতা নিয়ে তারা কিন্তু বেরোয়নি। আমি যদি বলি আজকে কথা বলাটা হয়তো ঠিক হবে না, নগেন্দ্র জমাতিয়া মন্ত্রী হয়ে গেছেন, রাও কুমার রিয়াং মন্ত্রী হয়ে গেছেন, রবীন্দ্র দেববর্মা মন্ত্রী হয়ে গেছেন, শ্যামাচরণ ত্রিপুরা একজন চেয়ারম্যান হয়ে গেছেন। তাদের বাড়িতে তো একটা গাড়ি নেই। তারা কিন্তু যতটুকু করেছে মানুষের জন্য করেছে, যতটুকু করেছে তারা কিন্তু সাধারণ মানুষের জন্য করেছে। এখানে কোনো কথা বলার দরকার হবে বলে আমি মনে হয় না যে করাপশন ব্যাপারটাকে এখানে আমরা দেখিনি। তারা কিন্তু আদিবাসী সম্প্রদায়ের জন্য যতটুকু করেছে, হাজার হাজার চাকরি সে কি বলে স্পেশাল ড্রাইভার নামে চাকরি দিয়েছে, মেট্রিক ফেল। এইভাবে যে হারে চাকরি হয়েছে আজকে এত 88 থেকে 93 সালের পরে 93 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 34 বছর একটা ধাপ যদি চাকরি হয়ে যেত, পাহাড়ে কিন্তু এরকম অভাব থাকতো না, হয়নি তো। এই যে ডিপ্রাইভ থেকে আরম্ভ হয়ে কিন্তু এই বাংলাদেশের কথাটা আসছে, এটা আমার ধারণা। আচ্ছা, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ত্রিপুরায় অনুপ্রবেশ একটা বাস্তব ইস্যু, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তার রাজনৈতিক ব্যবহারে বাঙালিরা যে পরোক্ষভাবে টার্গেট হচ্ছেন, এটা কিন্তু অনেকেই বলছেন, একাংশ অভিযোগ করছেন। আপনারা এটাতে কি মনে করেন? এবং এই মুহূর্তে কংগ্রেসের এটা একদম অফিসিয়াল অবস্থান কি এই বিষয়ে? না 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 না, এটা বাঙালিকেই টার্গেট করা হচ্ছে, এটা ঠিক না। বাঙালি ছাড়াও তো অনেক অনুপ্রবেশ আছে। বিভিন্ন সভাতে বা বিভিন্ন জনসভাতে আমরা দেখছি, বা বিভিন্ন স্লোগানেও কিন্তু এই যে বাংলাদেশি কথাটা ব্যবহার হচ্ছে, সেখানে কিন্তু যারা বৈধ নাগরিক তাদেরও কিন্তু একটা সন্দেহের চশমায় দেখা হচ্ছে। তো সেটা ওনারা মনে করছেন, অভিযোগ করছেন, ওনাদের একটা সন্দেহ হচ্ছে। এটা সন্দেহ হতেই পারে, অস্বীকার করার কথা, কিন্তু বাঙালি বলে নয়, বিদেশি জমাতিও হতে পারে, রিয়াংও হতে পারে, দেববর্মাও হতে পারে। কারণ ত্রিপুরা সম্প্রদায়ের প্রচুর লোক আছে, রিয়াং সম্প্রদায়ের লোক আছে, চাকমা সম্প্রদায়ের লোক আছে, বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে। কাজেই শুধু বাঙালিরা এই সন্দেহ নেওয়াটা ঠিক না। ওকে, একটা শেষ প্রশ্ন। এডিসি নির্বাচন আছে, এই মুহূর্তে আদিবাসী কংগ্রেস কতটা তৈরি জমি দখলের জন্য? আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। কিন্তু যারা এই মুহূর্তে শাসক গোষ্ঠী তো বলছে আদিবাসী কংগ্রেসের বা বামপন্থী যে জিএমপি বা অন্যান্য যে সংগঠন আছে তাদের কোনো অস্তিত্ব নেই পাহাড়ে, যা আছে শুধু তিপ্রামথা এবং জনজাতি মোর্চা। অস্তিত্ব নেই এই কথাটা বলাটা ঠিক নেই। সময় যখন আসবে সময় বলবে, সময় যখন আসবে সময় বলবে। কাজে আমার মনে হয় এডিসি, আমি এখন গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আমরা দখল করব, এটা আমার বলবো না, কিন্তু একটা পজিশনে আসবে আমাদের। ওকে, আমরা এডিসি নির্বাচনে কংগ্রেস সিপিএম কে একসঙ্গে দেখব না? অসম্ভব। কংগ্রেস কারোর সাথে অ্যালায়েন্স করবে না। ইভেন ত্রিপুরামথাও যদি বলে যে আমরা কংগ্রেসের সাথে মিশে যাব বা কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করব না, একটা বড় স্টেটমেন্ট। কংগ্রেস তাহলে কারোর সাথে অ্যালায়েন্স করবে না। আমি তো বারবার বলছি, রাজ্যের কথা বলছেন, রাজ্যের কথা এবং এডিসির কথা। রাজ্যেতেও করব না, এডিসিতেও করব না। এককভাবে আমরা যদি হারুক, আপত্তি থাকবে না। জাতীয় স্তরে তো এখনো ইন্ডি জোট আছে, এবং সেখানে তো এই অ্যালায়েন্সে তো দুটো দলই আছে, কংগ্রেসও আছে, বামপন্থী দলগুলো আছে। জাতীয় স্তরে থাকুক, এটা ঠিক আছে, কিন্তু আমাদের রাজ্যে আমরা এটা চাই না। ওকে, রাজ্যে আর কংগ্রেস সিপিএম জোট হচ্ছে না, সেই চিত্র শুধু রাজ্যে নয়, এডিসি তো দেখা যাচ্ছে না বলে বললেন। এটা বিরাট বড় স্টেটমেন্ট দিলেন শব্দ কুমার জমাতি, আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান। শুধু বামফ্রন্ট নয়, যদি তিপ্রামথাও চায় কংগ্রেসের সাথে বা আদিবাসী কংগ্রেসের সাথে মিশে একসাথে জোট করে এডিসি নির্বাচন করতে, তাও সেটা হবে না। আদিবাসী কংগ্রেস বা কংগ্রেস একা লড়াই করবে এডিসি নির্বাচনে, সেটাই হচ্ছে শব্দবাবু, একা লড়াই।
অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আছে এবং আপনার বক্তব্য জানানোর জন্য, আমাদের কংগ্রেসের অবস্থান জানানোর জন্য ধন্যবাদ। খুলুমবাইকা। দর্শক বন্ধুরা, ত্রিপুরায় অনুপ্রবেশ ইস্যু নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ জাতীয় ও রাজ্য রাজনৈতিক বাস্তবতা। তবে এর আড়ালে যদি বৈধ নাগরিকদের সন্দেহের চশমায় দেখা হয়, বিশেষ করে বাঙালি জনগোষ্ঠীকে, তবে তা রাজ্যের ভ্রাতৃত্ববোধ, সামাজিক স্থিতিশীলতা এবং সাংবিধানিক যে অধিকারকে আঘাত করতে পারে বলে অনেকেই মনে করছেন। তাই প্রয়োজন সংবেদনশীল, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক রাজনীতি, যেখানে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নাগরিক অধিকারের সুরক্ষাও সমান গুরুত্ব পাবে। তাই এই ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল কি ভূমিকা নিচ্ছে সেদিকে নজর রাখছি আমরা জানছি, আপনাদের জানাচ্ছি। আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।